এতটুকু অনুমিত বা মানুষের জানি না যে কেন যেন এই জায়গাটাতে আমার বেশ সফলতা অনেক বেশি ছিল। লাস্ট আমি 177 পর্যন্ত আমার কাউন্ট ছিল যে কটা সাকসেস হয়েছে, পরে আর কখনো কাউন্ট করিনি। ইভেন আজকেও সকালবেলা আরেকটা সাকসেস কেসের ফোন আমি পেয়েছি আজকেও সকালে। গত পরশু দিনের আগের দিন যখন আমি একটা ইনফার্টিলিটি কেস দেখি সবাইকে নিয়ে, বেশ কয়েকজনকে নিয়ে, তখন অলরেডি একজন আমাকে মিষ্টিমুখ করাতে এসেছিল, আর আরেকটা ফোন এসেছিল যে হ্যাঁ টেস্ট করেছে পজিটিভ। তো যাই হোক, এই দৃষ্টিকোণ থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে আপনার যারা আমাকে পার্সোনালি চেনে বা আমার চেম্বারে যারা এসেছে যে এর উপরে যা আপনার জানা আছে জানানোর। হ্যাঁ, তো সেই সূত্র ধরে একটা ক্লাস নেওয়ার স্ব ইচ্ছা আমি পোষণ করেছিলাম। তো আমার ক্লাসটা হবে সাধারণত বইয়ের আঙ্গিকে আপনারা যে ধরনের আলোচনাগুলো শুনে থাকেন ঠিক এইভাবে আলোচনা হয়তো আপনারা পাবেন না। আমি আমার বাস্তব কথাগুলোই তুলে ধরবো, আমি আমার অভিজ্ঞতার আলোকে আলোচনা করবো মেডিসিনে। তো যেহেতু একটা ক্লাসে মেবি এটা শেষ করতে পারবো না, যেহেতু কম্পেয়ার করব কোন মেডিসিনের কোন সিমটমে কোনটা দিলে ভালো হয় সেটা আমরা আলোচনা করব। তো সুতরাং যতটুকু পারি যে ক্লাসগুলো যতটুকু নেওয়ার সম্ভাবনা মানে সম্ভব ততটুকুই নিব। তো যাই হোক, রাত্রিকালীন শুভেচ্ছা এবং সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং সেই সাথে সালাম। এটা কোনো গ্রুপ নয়, কোনো গ্রুপের ক্লাস নয়, জাস্ট একটা ক্লাস। তো যাই হোক, আমরা বন্ধাত্মকে চেয়ে দেখেছি অনেকগুলো মেডিসিন আছে, রেপার্টরিতে অনেকগুলো মেডিসিন আছে, যেমন পালস আছে, সিপি আছে, থুজা আছে, মেডুরিনাম আছে, হ্যাঁ, নেট্রাম কার্ভ আছে, হ্যাঁ, অনেকগুলো মেডিসিন তারা বেশ ভালো বলতে পারবেন। হ্যাঁ, ক্যালকোরিয়া কার্ভ আছে, হ্যাঁ, ব্রোমিয়াম আছে, কোনিয়াম আছে, হাইসেমাস আছে, অ্যাগনাচ আছে, অনেকগুলো মেডিসিন দিনের ক্লাসে। শুধু আমার যে মেডিসিন গুলোতে আমি খুব বেশি ভালো রেজাল্ট পাই ব্যক্তিগতভাবে সেই মেডিসিন গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তার আগে আমরা একটা একটা দেখুন, আমার প্রথম 5-7 মিনিট একটু নষ্ট হবে, অন্যদিকের আলোচনা যাবে। টোটালিটি অফ সিমটম তে কাউন্ট করে আমরা কি এই টোটালিটি অফ সিমটম কাউন্ট করে আপনি মেডিসিন অ্যাপ্লাই করেন? তাহলে করলে কি দাঁড়াচ্ছে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একটা মেডিসিনের, অর্থাৎ সারা জীবন সে একটা মেডিসিনের আওতাভুক্ত হবে। বিতর্কিত করবেন না কথাগুলো লজিক আছে। তো যাই হোক, আমরা এই জায়গায় যে ভুলটা করে থাকি, আমি যারা নতুন আছে আমি দেখেছি রুগী লিপিতে তারা টোটালিটি অফ সিমটমটাকে গ্রহণ করতে যে দেখা যাচ্ছে কজেশনকে বা তার বর্তমান সমস্যাকে প্রাধান্য না দিয়ে সে কি করছে, টোটালিটি অফ সিমটমটাকে ভ্যালু দিয়ে একটা মেডিসিনে আসছে যেটা তার আওতাভুক্ত না। আচ্ছা, আমি আমার কিছু শ্রদ্ধাভাজন ব্যক্তি আছে, খুবই শ্রদ্ধাভাজন, তার মধ্যে আমাদের এস এম জাহাঙ্গীর স্যার অলরেডি এসেছেন। আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে আসতে। স্যারকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। আলোচনা কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তামিম ভাইও আসছেন, ভাই আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। দুজন দু কলেজের ভাই। আচ্ছা, আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে আমরা এই জায়গাটায় দেখা যাচ্ছে যে এমন যে একটা মেডিসিন আমরা নির্ধারণ করছি তার কজেশন বা তার বর্তমান সমস্যাটাকে গুরুত্ব না দিয়ে টোটালিটি অফ সিমটম কাউন্ট করছি। ওই যে বললাম, একজন ব্যক্তির মানসিকতা একই রকম, একজন ব্যক্তির ব্যক্তিত্ব একই রকম, একজন ব্যক্তির
টোটাল সিমটম করলে একটা মেডিসিনে আসছে, তাহলে সারা জীবন কি যে রোগে আসুক সেই মেডিসিন আপনি অ্যাপ্লাই করবেন? মেবি না। তাহলে তার বর্তমান সমস্যার উপরে আপনি বর্তমান সমস্যার পরিপ্রেক্ষিতে টোটালিটি অফ সিমটম কাউন্ট করলে দেখা গেল কি যে আপনি একটা মেডিসিনে আসলেন। তাহলে আমাদের আজকের যে বিষয়টা ছিল সেটা হলো বন্ধ্যাত্ব। তাহলে আসলে বন্ধ্যাত্বটা কি এবং কেন হয়? তাহলে বন্ধ্যাত্বটা কি এবং কেন হয়, যদি আপনি এই বিষয়টা একটু ফোকাস দেন যে বন্ধ্যাত্বটা কি এবং কেন হয়, কোন মেডিসিন কোন অর্গানের উপরে ভালো কাজ করে, কোন মেডিসিন কোন অর্গানের উপরে ভালো কাজ করে, আপনি যদি শুধু এইটুকু মাথায় রাখেন তাহলে আমার মনে হয় মেডিসিন সিলেকশন খুব বেশি রং হবে তা কিন্তু না, যদিও আমার রং হয়, যদিও আমার রং হয়। তাহলে যে বিষয়ে বলছিলাম বন্ধ্যাত্বটা কি ছিল, তাহলে বন্ধ্যাত্বটা আমরা যদি আমার ভাষায় বা বোঝার ভাষায় বলি যে একজন ব্যক্তি যৌন মিলন করছে কিন্তু বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, আমরা সেখানে সর্বনিম্ন 1 বছর হিসাবে ধরে রাখতে পারি। তাহলে দেখা যাচ্ছে এটাই বন্ধ্যাত্ব কেচের একটা উদাহরণ, এবং এই বন্ধ্যাত্ব কেচে দায়ীকে পুরুষ এবং মহিলা দুজনই দায়ী। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি যে পুরুষরা খুব কম সংখ্যক দায়ী হয়, কিন্তু যে সংখ্যক দায়ী হয় সেই সংখ্যক দায়ী ব্যক্তিদেরকে ভালো করা খুব অসম্ভব হয়ে যায়। এজোস্পার্মিয়া গুলো যদিও আমরা অনেকেই দেখেছি, আমি এই যে এখানে আমার এস এম জাহাঙ্গীর স্যারকে একটা কারণে ভালো লাগে, খুব সোজা কথা বলে, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলে, যেটা না সেটা না বলে। সবাই চেনেন স্যারকে, সুতরাং এখানে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। হ্যাঁ, তো অনেকেই দেখি যে হ্যাঁ এজোস্পার্মিয়াকে বলে ইনবক্স করেন, কতজন ভালো পারেন। এই জায়গাটা আমরা দেখেছি যে পুরুষ বন্ধ্যাত্ব হলে সেখানে কিন্তু খুব কম সাফল্য আছে। তো যাই হোক, আমরা যদি মহিলাদের দিক থেকে দেখি, তাহলে মহিলাদের বন্ধ্যাত্ব কেন হয়, কি কারণে হয় সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা দেখেছি যে ডিম্বাণুর দুর্বলতা, সেখানে প্যাথোলজিক্যাল টেস্ট আমি খুব বেশি ভালো বুঝি না, এস এম জাহাঙ্গীর স্যার খুব ভালো বোঝেন, আমাদের শ্রদ্ধেয় অজয় দাস স্যার খুব ভালো বোঝেন এই সবগুলো দিক থেকে। তো আমরা দেখেছি যে তার পরিপক্ক ডিম্বাণুর ব্যর্থতা বলতে পারেন, এবং আমরা দেখেছি বর্তমান যুগে পলিসিস্টাইটিক যে ওভারিয়ান সিনড্রোম আছে, এটা একটা কমন ডিজিজ। মজার বিষয় হলো 13-14 বছর বয়সী ব্যক্তিদের যদি ইউজি অফ এল দিয়ে থাকেন, তাহলে দেখুন আমি কয়েকটা কেস সম্ভবত তামিম ভাইকেও দেখিয়েছি। তামিম ভাই যখন মাঝে মাঝে চেম্বারে আসে, যে এই রোগগুলো হওয়ার পেছনের কারণ কি, আসলে কারণ অনেক কিছু, সেটা নিয়ে পরে আলোচনা করব। আমরা দেখেছি যে অনেকের আছে থাইরয়েড গ্রন্থির যে ডিজিজ গুলো আছে, সেখানে ওভারটিক থাইরয়েড গ্রন্থি ডিজিজ হতে পারে, নিষ্ক্রিয় যে থাইরয়েড গ্রন্থি আছে তার ডিজিজ হতে পারে, এবং আমরা দেখেছি এছাড়াও অনেকে দীর্ঘদিন যাবৎ খুব কঠিন রোগে ভোগে, সেখানে কিছু মেডিসিন অ্যাপ্লাই করা হয় বর্তমান যুগে, সেখানে একটা ব্যাপার আছে। যারা দেখবেন অতিরিক্ত মোটা হয়ে গেছে, থলথলে মোটা হয়ে গেছে, চর্বি প্রবণ হয়ে গেছে, সেখানেও তার বন্ধ্যাত্ব আসতে পারে। এই জায়গাটাই দেখুন, এখানে আমরা যদি বলি যে এই রোগীদের ক্ষেত্রে সাধারণত ফিলিপিন টিউবের রোগ সংযুক্ত বন্ধ্যাত্ব, সেখানে কি হতে পারে, ফিলিপিন টিউবটা ব্লক হতে পারে। তাছাড়াও আমরা যদি দেখি যে জরায়ু সংযুক্ত অনেকগুলো রোগ আমরা খুঁজে পাই, যে তার ফাইব্রেট হতে পারে, ইউটেরাস ফাইব্রেট হতে পারে, যে কোনো ধরনের সংক্রমিত রোগ লক্ষণ তার প্রকাশ পেতে পারে, সেখানে তার জন্য বাচ্চা কনসেপ্ট নাও হতে পারে। এছাড়াও আমরা দেখেছি যে অনেকে আছে যে গুরুত্বপূর্ণ যে মেডিসিন গুলো তারা খেয়েছে, যার ফলস্বরূপ তার আজকে অনেক বড় ধরনের রোগ লক্ষণ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, যার ফলে বন্ধ্যাত্বটা আসতে পারে। অনেকে আছে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, কেমোথেরাপি নিয়েছে, তার কারণে হতে পারে। অনেকে আছে খুব ড্রাগ অ্যাডিক্টেড, তার কারণে হতে পারে। আর আমরা পুরুষদের ক্ষেত্রে তো দেখেইছি, এজোস্পার্মিয়া আছে, অলিগোস্পার্মিয়া আছে, অনেকগুলো রোগ দিক আছে। তো যাক, আমরা পুরুষদের দিকে যাব না, আমরা একজন সুস্থ পুরুষ, আজকে শুধু ফিমেল নিয়ে কথা বলবো, একজন সুস্থ পুরুষ
যার স্বাভাবিক শুক্রাণু আছে, যার শুক্রাণুর গতিশীলতা ভালো আছে, একটি মডিউল ভালো আছে, সব সাইডে ভালো আছে, কিন্তু তারপরেও তার বাচ্চা কনসেপ্ট হচ্ছে না। তাহলে সেখানে আমরা যদি ফিমেলদের দিকে তাকাই যে কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় এই মেডিসিন গুলো কোন কোন লক্ষণ ব্যবহার করি, আমি আমার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতায় বলবো আমি আমার শতকরা 80% পেশেন্টকে এনএম দিয়ে ভালো করতে পেরেছি। প্রশ্ন হলো তাহলে আপনি ট্রিট দা ডিজিজ করে ফেলালেন। প্রশ্ন করতে পারেন যে আপনি তো তাহলে রোগের চিকিৎসা করলেন। প্রশ্নর এখানে উত্তরটা দিব। তাহলে আমার সিংহভাগ মেডিসিনই রোগীর মধ্যে সফলতার অন্যতম মেডিসিন হলো ন্যাট্রামিউর। কিন্তু কেন? প্রশ্নটা হলো কেন? এছাড়া আছে মেডোরিনাম, সিফিয়া, থুজা, অ্যালোটিস ফেরিনোসা, গ্রাফাইটিস, হ্যাঁ, ন্যাট্রাম কার্ভ, আরো অনেকগুলো মেডিসিন আছে। তবে আমার অধিকাংশ রোগী ন্যাট্রামিউরে আরোগ্য লাভ করেছে, অধিকাংশ। আসলে কথাটা হলো ন্যাট্রামিউর কেন আরোগ্য লাভ করলো? তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে এই ফোনটা ধরে তো মিম, আমরা শুরুতে বলেছিলাম যে ডিম্বাণুর পরিপক্কতার একটা অভাব আছে। সেখানে দেখা যাচ্ছে যে ডিম্বাণু যেটা বলা হচ্ছে যে ডিম্ব স্ফোটন যে ব্যাধিগুলো আছে সেখানে তার রোগ লক্ষণটা আসতে পারে। তো সেখানে আমরা দেখেছি এটা একমাত্র মাসিক স্রাবটা নিয়মিত হওয়া দ্বারা একজন ব্যক্তিকে প্রথম মানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার সুস্থতা নির্ণয় করা হয়। তাহলে আজকে যে রোগী ন্যাট্রামের, আমি কেন ন্যাট্রামের কথা বললাম, কেন ন্যাট্রাম? দেখুন, আপনার ন্যাট্রামের জায়গাটা কোথায়? ন্যাট্রামের জায়গাটা হলো রক্তশূন্যতা। রক্তশূন্যতা কম হলে, রক্তশূন্যতা থাকলে তার মাসিক স্রাবের পরিমাণটা কমে যায়, খেয়াল করবেন এই জায়গাটা। এছাড়াও ন্যাট্রামের জায়গা কোথায়? স্বল্প মাসিক স্রাব। ন্যাট্রামের জায়গাটা হলো স্বল্প মাসিক স্রাব, ন্যাট্রামের জায়গা হলো ইউট্রাস প্রোলাপসে। তাহলে ইউট্রাস সংযুক্ত যে রোগ লক্ষণগুলো আছে সেখানে আমি বন্ধ্যাত্বের কথা একটা উল্লেখ করেছি। এই জায়গাটাতে সিপিয়া আছে, এই জায়গাতে মিউরেক্স আছে, এই জায়গাতে লিলিয়ামটিক আছে, এই জায়গাতে ফ্র্যাক্সিনাস আমেরিকান আছে, এই জায়গাতে আরো অনেকগুলো মেডিসিন আছে। তো যাই হোক, আমরা ন্যাট্রাম নিয়ে আগে যে কথাটা বললাম যে আমার অধিকাংশ কেস ন্যাট্রামে আরোগ্য লাভ করেছে। যাদেরকে নিয়ে আমি রুগীলিপি করি, যাদেরকে নিয়ে মাঝে মাঝে রুগীলিপি করি, অধিকাংশই তারা জানে যে এটা মানে রুগীলিপি শেষে ন্যাট্রামই আসে এবং তারা দেখেওছে সফলতা। প্রশ্ন হলো যে কেন ন্যাট্রাম? আমি ধারাবাহিক মেডিসিনের বাইরে একটু গল্প করব। আপনি ব্যক্তি হিসাবে এখন প্রচন্ড স্বাধীন। 90 দশকের পরে যারা জন্মগ্রহণ করেছে আপনি একটু খেয়াল করুন, প্রত্যেকটা ব্যক্তি স্বাধীন। আপনার বাচ্চার দিকে খেয়াল করুন, আপনার যদি ফ্যামিলিতে কেউ থাকে তার দিকে একটু খেয়াল করুন। দেখুন, আপনি প্রত্যেকটা ব্যক্তিকে স্বাধীন দেখুন, আপনার বাচ্চা কাচ্চা শুরু করে সবকে। আমরা ন্যাট্রামকে দেখেছি যে কিনা আগে খুব হাসি খুশি ছিল, পালসেটিলার রূপ ছিল, সেখান থেকে সে মানসিক আঘাতজনিত কারণে ন্যাট্রামের লেয়ারে ইনক্লুড হয়ে গেছে। এই যেই থাকুন, নাসিমা ম্যাম বা যেই থাকুন, দেখুন ইয়ে গ্রুপে দিচ্ছে যে ঢুকতে পারছেন, একটু কাইন্ডলি জানাই দিয়েন, হ্যাঁ, যে সম্ভবত 98 জন পূর্ণ হয়ে গেছে, এই জন্য 100 জন পূর্ণ হয়ে গেছে সম্ভবত। স্যার 100 জন ফিল আপ স্যার, এই জন্য হচ্ছে না স্যার, হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি চেষ্টা করতে বলে দেন। একটা বিষয় বলি যে ক্লাসটা সম্ভবত কোথাও রেকর্ড হচ্ছে বা লাইভ চলছে, সেটা লিংক যাতে দিয়ে দেন, ওখানে অনেকজন উপস্থিত হয়ে ক্লাস করতে পারবে। জি, যিনি লাইভ করছেন তিনি অবশ্যই লিংকটা শেয়ার করে দিতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা যেদিকে আসছিলাম, আলোচনায় আসি। যে আপনি একটা জিনিস খেয়াল করুন, আমি একটা কথা বলেছি, আমি একান্ত আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে কথা বলছি, বইয়ের ভাষা নয়, কিন্তু বইয়ের কিছু সংযুক্ত ভাষা আছে। সেটা হলো রক্তশূন্যতা, জরায়ুর স্থানচ্যুতি এবং মাসিক স্রাবের স্বল্পতা। কেন ন্যাট্রাম দিচ্ছি? আপনার বাচ্চা পুরোটাই স্বাধীন। আপনি আপনার বাচ্চাকে দেখুন, স্মার্টফোন দিচ্ছেন, আপনার বাচ্চা আজকে বাইরে বেরোচ্ছে, আপনার বাচ্চা লেট করে বাসায় ফিরছে, ক্লাস শেষ হওয়ার কথা ছিল 1টায়, সে ফিরছে বিকালে, সে ফিরছে সন্ধ্যায়, সে ফিরছে রাতে। অগাধ স্বাধীনতা দিয়েছেন আপনি। সে একটার সাথে একটা রিলেশন করছে, অগাধ স্বাধীনতা দিয়েছেন। দেখুন,
আমরা যদি রক্ত শূন্যতায় আসি, আমরা নেট্রামকে জানি গরম কাতর, সে শীত কাতরও হয় কখন, যখন তার মধ্যে সিফিলিটিক টার্ম খুব বেশি ভর করে, কখন যখন তার ডিসচার্জ গুলো খুব বেশি হয়, সেখানে মাসিক স্রাব হতে পারে, সেখানে সে অবৈধ যৌন সংযমের সাথে সংযুক্ত থাকতে পারে, সেখানে সে মাস্টারবেশন করতে পারে অতিরিক্ত, তার জৈব তরল রস ক্ষরণ হতে পারে। একটা সময় দেখা গেল তার মধ্যে শীত কাতরতা, একটা সময় দেখা গেল তার মধ্যে রক্ত শূন্যতা, জৈব তরল রস অতিরিক্ত ক্ষরণ। আচ্ছা, আমরা এই জায়গাটা মাথায় রাখি। আমি আমার রোগী লিপি করার সময়, একজন রোগীকে নেট্রাম দেওয়ার সময় যে জায়গাটা ফোকাস করি, প্রেজেন্ট কমপ্লেন বন্ধাত্ব, অন্য কিছু না, আমরা মাইন্ডের ওদিকে পড়ে যাব। তাহলে আমরা যেটা বললাম যে রক্ত শূন্যতা, তার মধ্যে হিউজ ব্লিডিং থাকতে পারে, মাস্টারবেশন জনিত কারণে তার ওভার ফ্লুইড লস হতে পারে, লিপোরিয়া জনিত কারণে তার ফ্লুইড লস হতে পারে, জৈবিক তরল রস, তাহলে দেখা গেল একটা সময় এসে তার শরীরে এনিমিয়া আসতে পারে। এবং আরেকটা কারণ ছিল মাসিক স্রাবের স্বল্পতা, আরেকটা রোগ ছিল ইউট্রাস প্রোলাপস। তো এখন দেখুন, আমরা যদি পজিশন হিসাবে ধরি যে জরায়ুর অতিরিক্ত ব্যবহার জনিত কারণে, সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি সিপিয়াকে চিন্তা করতে পারেন, সেখানে আপনি ন্যাট্রামকে চিন্তা করতে পারেন। জরায়ুর ব্যবহার, সেখানে আপনি লিলিয়ামটিককে চিন্তা করতে পারেন, সেখানে মিউরেক্সকে চিন্তা করতে পারেন। মিউরেক্স এর কথা বলি, একটু তুলনামূলক আলোচনা করে দিয়ে যাই। মিউরেক্সটা দেখুন, তার একাধিক বাচ্চা নর্মালে হতে পারে এবং তার কষ্টকাঠিন্য জনিত কারণে তার ইউট্রাস প্রোলাপস হতে পারে। ন্যাট্রামকে দেখুন, হয় সে মাস্টারবেশন করছে, প্লাটিনামকে দেখুন, হয় সে মাস্টারবেশন করছে। আপনি মিউরেক্সও মাস্টারবেশন করে, হয় তোমাকে চাই নাইলে মাস্টারবেশন করবো, অবৈধ পথ অবলম্বন করে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেদিকে যাচ্ছি আবার ফিরে আসি। তাহলে আমরা দেখেছি তার মাস্টারবেশন করার হ্যাবিট, আমরা দেখেছি তার মানসিক শকজনিত কারণে তার হরমোনাল চেঞ্জ হতে পারে বডিতে, তার মাসিক স্রাবটা খারাপ হতে পারে, পরিমাণে অল্প হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি তো পালসিটিলাও দিতে পারতেন, কারণ পালসিটিলা তো প্রথম দিকে বলেছিল যে আমার প্রথম মাসিক স্রাবটা ভালো হয়েছিল, তারপরে কি হয়েছে, বিয়ের পর যত দিন গেছে তত মাসিক স্রাব খারাপ হতে গেছে। শর্ত কিন্তু পালসিটিলাতেও আছে, এই কথাটা, সেম কথাটা পালসিটিলাতেও আছে, যে আমার প্রথম মাসিক স্রাবটা কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু রাইট নাও এখন আর ভালো হয় না। তো যখন ভালো হয় না, তখন আপনি বলছেন এই রাইট নাও এখন বলছে যে আমার তো এখন ভালো হয় না, স্বল্প পরিমাণে হয়। প্রথম স্রাব ভালো ছিল, আপনি পালসিটিলার দিকে ঢুকছেন, কিন্তু আসলে সে পালসিটিলা ছিল না। আপনি তার স্বাধীন জীবনযাপন দেখুন, পাস হিস্ট্রিটা দেখুন, তার মাসিক স্রাবটা দেখুন, তার ইউট্রাস প্রোলাপস হয়েছে কিনা সেটা দেখুন, তার মাসিক স্রাবটা দেরিতে হচ্ছে কিনা সেটা দেখুন। সে বলে হ্যাঁ মাসিক স্রাবটা দেরিতে হয়, আমার লিউকোরিয়া আছে, সাদা স্রাব আছে। দেখলেন, খুঁজলেন, শীর্ণ দেহ, জৈবিক তরল রস ক্ষরণ হয়েছে, জরাজীর্ণ দেহ তার এখন চলে এসেছে, লোকটা রিজার্ভ মাইন্ডের হয়ে গেছে, চুপ করে বসে আছে। ওই যে মানসিক শক ছিল অতীত ইতিহাসে। এখন কথা হলো, এই কথাটা আমি কেন বললাম, বর্তমান যুগে প্রত্যেকটা মেয়ে, স্পেশালি আমার কেসে যদি আমি জরিপ করে বলি আপনাদেরকে, তাহলে কথা হলো যে যারা অল্প বয়সী, 30-এর নিচেই, অধিকাংশ ক্ষেত্রে এরা নেট্রামের পেশেন্ট, অধিকাংশ ক্ষেত্রে এরা নেট্রামের পেশেন্ট হয়ে থাকে, এবং নেট্রামে এদের ক্ষেত্রে আমি আরোগ্য লাভ করেছি। কেন? ওই যে বলেছিলাম স্বাধীন চেতা একজন ব্যক্তি, ওই যে বলেছিলাম যাকে আপনি হঠাৎ করে ব্রেক দিলেন, হঠাৎ করে বিয়ে দিলেন, তার মনের বিরুদ্ধে, সে বিয়ে করতে চাইছিল না, কেন? তার অতীতে একটা রিলেশন ছিল, সেটাতে তার ব্রেক পেয়েছে, মানসিক কষ্ট পেয়েছে, অথবা তার এখনো মনের পছন্দ আছে যাকে আপনি প্রাধান্য দিচ্ছেন না, জোর করে বিয়ে দিয়েছেন। যে ব্যক্তিটা ডানা মেলে সারা আকাশ উড়ে বেড়াতো, সে আজকে 4 দেয়ালের মাঝখানে বন্দী হয়ে গেছে, সে তো নেট্রামের লেয়ারে যাবে, অস্বাভাবিক না। প্রেজেন্ট কমপ্লেন বন্ধাত্ব, 2 বছর ধরে ট্রাই করছে, বাচ্চা কনসেপ্ট করছে না, তার দেখলেন তার রক্ত স্বল্পতা হতে পারে, তার দেখলেন মাসিক স্রাবের স্বল্পতা হতে পারে, তার দেখলেন লিউকোরিয়া হতে পারে, জরাজীর্ণ দেহ। সেখানে আপনি যদি আরো চিন্তা করেন যে তার ইউট্রাস প্রোলাপস হয়েছে, তাহলে ইউট্রাস প্রোলাপসে তার ফিলটা কি ছিল? মনে হচ্ছে আমার জরায়ুর সবকিছু জরায়ু দিয়ে বের হয়ে যাচ্ছে, সিপিয়া, লিলিয়ামটিক, সবকিছু বের হয়ে যাচ্ছে, ফ্রাক্সিনাস আমেরিকান, জরায়ুটা ভার হয়েছে। তাহলে কথা হলো মাস্টারবেশন অতীতে থাকলে আমি তো প্লাটিনাম দেব, তাই না? আরো লক্ষণ দেখুন, জরাজীর্ণ দেহ, একদম ক্লান্ত দেহ, ক্লান্ত হয়ে আছে, রক্ত শূন্যতা হয়েছে,
একদম ফেসটা তৈলাক্ত, জিহ্বায় কোনো কিছু লেগে আছে, ইন্ট্রোভার্টেড মাইন্ডের, উন্মুক্ত জায়গায় প্রসাব করতে পারে না। এখন পুরুষ তো পারে না, মহিলা তার উন্মুক্ত জায়গায় প্রসাব করে না, লক্ষণটা কিভাবে নিবেন? পাবলিক টয়লেট ইউজ করে কিনা, যদি এই ধরনের কথাগুলো হয়তো কোনো মেটেরিয়া মেডিকাতে নেই, কিন্তু আমি রুগীদেরকে জিজ্ঞাসা করে পেয়েছি তারা পাবলিক প্লেসে পাবলিক টয়লেট কখনো ইউজ করতে পারে না, পার্সোনাল বা নিজের বাসা ছাড়া। জিজ্ঞাসা করার সুযোগ নাই, জিজ্ঞাসা ইউজ করতে পারেন কিনা, না পারি না। যদি কখনো খুব জরুরি কাজে যেতেও হয়, আমি এতটা ইতস্ত বোধ করি যে আমার প্রসাব হতে চায় না। কি বললো? যে আমি এতটা ইতস্ত বোধ করি যে আমার প্রসাব হতে চায় না। কেউ যদি পাশ দিয়ে যায় তাহলে আমার খুব মানে বাজে লাগে। আমি সহজে হাসি না, সহজে কান্না করি না। যদি হাসি চোখের কোণে পানি আসে, জোরে অট্ট হাসি, মন থেকে হাসলে। দেখুন তো আজকের যতগুলো মেয়েদেরকে আপনি দেখবেন, কোন মেয়েটা, প্রত্যেকটা মেয়ে কিন্তু প্লাটিনাম হয় না, প্রত্যেকটা মেয়ে কিন্তু অ্যাসিড ফ্লোরিকাম হয় না, যে একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে। কখনো না কখনো কোনো একটা জায়গায় কোনো একটা মেয়ে আটকে যায়, সেখানে কিন্তু শুরু হলো তার নেটওয়ার্কের লেয়ার। কোনো মেয়ে বলতে পারে না যে আমি রিলেশন ছাড়া এই পর্যন্ত এসেছি, কোনো মেয়ে বলতে পারবে না যে আমার মানসিক কষ্ট নেই, একটা না একটা জায়গায় এসে আটকে গেছে। আমি বলেছি আমার মানে 80% বলতে পারেন যে ন্যাফ্রামের রুগী। আপনি প্রত্যেকটা রুগীকে ঢুকুন, মাইন্ডে ঢুকুন, দেখুন সে কোথাও না কোথাও আটকে গেছিল, কোথাও না কোথাও মানসিক কষ্ট আছে, কোথাও না কোথাও সে সেখান থেকে পালসিটিলার হাস্যোজ্জ্বল মুখটা এখন গম্ভীর মুখে রূপ নিয়েছে। সে যেখানে সবার সাথে কথা বলতো, এখন আজকে সে নিজের সাথে কথা বলে। তাহলে তাকে আপনি ন্যাট্রাম দিবেন, তাহলে যেখানে দুর্বলতা ছিল কোথায়, মাসিক স্রাবের স্বল্পতা, ডিম্বাণুর পরিপক্কতার যে ন্যাট্রামের থাকে, খোলা বাতাস পছন্দ, লবণ পছন্দ, রুটি অপছন্দ, ভাজা খাবারগুলো পছন্দ, বদ্ধ ঘরে থাকতে ভালোবাসে, অন্ধকার ভালো লাগে কিন্তু ভয় করে, উন্মুক্ত বাতাস পছন্দ, স্যাড সং পছন্দ। এই লক্ষণগুলো যদি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই তাকে ন্যাট্রাম দেন। আমি আশাবাদী এই রোগী ন্যাট্রাম যদি, যে সিমটম গুলো আমি বললাম, পেছনের যে ইতিহাসগুলো আমি বললাম, যদি ইতিহাসগুলো সঠিক নিতে পারেন আপনি, তাহলে সে ন্যাট্রামেতেই কনসেপ্ট করবে। কথা হলো ডোজ এন্ড পোটেন্সি, এটা নিয়ে একটা বিতর্কিত বিষয় আছে। এখানে যারা একেবারে তরুণ আছেন তারা হয়তো ডোজ এন্ড পোটেন্সি নিয়ে কথা বলতে পারেন। অনেক রাইটার বলেছে স্ট্রং মাইন্ড সিমটম পেলে হাই পোটেন্সি অ্যাপ্লাই করবেন, আস্থা রাখতে পারেন। আমি 200 পোটেন্সিতে এই এতগুলো রেজাল্ট আনতে পেরেছি। 1M আমার চেম্বারেই নেই, 1M আমার চেম্বারেই নেই। ডোজ এন্ড পোটেন্সি আর রুগী আছে। ন্যাট্রামের আরেকটা কথা আমার বলাটা খুব জরুরি ছিল, একটু মাইন্ডে, যে এর লাইফ স্টাইল যাপন করে একঘেয়েমি জীবন যাপনটাকে ওই যে স্বাধীন চেতা বলেছিলাম না, বাবা যদি বলেছে মা তুমি আজকে 2টায় আসবো, তার যদি কাজ থাকে 5টা পর্যন্ত, থেমে একটু ধীরে একটু ভিতরে ঢুকুন, রুগীর সিঙ্গেলে প্রশ্ন করুন, সিঙ্গেলে প্রশ্ন করে আর কি দিতে চায় না। যাই হোক, যদি এই জায়গাটা পান যে প্রচন্ড জেদ, একরোখা মানসিকতা, প্রচন্ড জেদ বা একরোখা মানসিকতা, অ্যাসিড ফ্লোরিকামের আছে, হিপারসালফেট আছে, হ্যাঁ, সিপিলিনামের আছে, অ্যানাকার্ডিয়ামের আছে, তাই বলে কিন্তু আপনাকে পার্থক্য করতে হবে কোথায় আমি অ্যানাকার্ডিয়াম দিব। ওই যে বলেছিলাম না প্রথমেই যে আলোচনা, টোটালিটি অফ সিমটম নিতে হবে। আপনার সংসারে অর্থের অভাব, আপনি সেখানে যদি শক্তি দেন তাহলে কোনো কাজে আসবে না শক্তি। তাহলে অভাবটা ছিল অর্থের, আপনি অর্থ দেন। ন্যাট্রামের অভাব ছিল, আপনি ন্যাট্রাম দেন। পালসিটিলার অভাব ছিল, আপনি পালসিটিলা দেন। আপনার এখন ধান কাটার মৌসুম এসেছে গ্রামে, হ্যাঁ, এখন অর্থ এবং শ্রম দুটাই দরকার। আপনি যে যদি ওখানে ছায়া করে রাখেন তাহলে তো ধান কাটা হবে না।
হবে? বর্ডার অঞ্চলে যদি কোন শত্রুর আক্রমণ করে তাহলে সেখানে পুলিশ দিয়ে কখনো তাকে কন্ট্রোল করা যায় না। টোটালিটি অফ সিমটম সেখানে পুলিশ দিয়ে হবে না, সেখানে বর্ডার গার্ড বিজিবি দিয়ে হবে। দেশটা এখন পরাধীনে চলে যাচ্ছে, সেখানে পুলিশ দিয়ে হবে না, সেখানে আপনি সেনা সদস্য নামিয়ে দিন। আপনার সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আপনি পুলিশ দেন। সাদৃশ্য লক্ষণ, যেখানে বৈসাদৃশ্য, সেই বৈসাদৃশ্য সাদৃশ্য মেডিসিনটা অ্যাপ্লাই করুন। টোটালিটি অফ সিমটম, তাই বলে সকল রোগীকে একই লক্ষণের আওতাভুক্ত করলে আপনি কখনোই আরোগ্য করতে লাভ করাতে পারবেন না। এটা আমার ব্যক্তিগত মত। তো যাই হোক, আমি পরবর্তীতে সিপিআতে দেখেছি। সিপিআর বন্ধাত্ব কোথায় আমরা দেখেছি, ওই যে আমাদের একটা আলোচনা আছে যে অ্যাবর্শন হয়ে যায়, অ্যাবর্শন জনিত কারণে তার বাচ্চা কনসেপ্ট হচ্ছে, কিন্তু অ্যাবর্শন জনিত কারণে সে মা হতে পারছে না। সে কি হতে পারছে না? মা হতে পারছে না। আমরা দেখেছি যে 5ম বা 7ম মাসে, বইয়ের ভাষায়, কিছু মনে নিয়েন না, আমি আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে চেয়েছি। আমি 5ম বা 7ম এটা নিয়ে কখনো মাথা ব্যথা আমার থাকে না। আমি আমার একান্ত ব্যক্তিগত কথা বলছি, 5ম বা 7ম নিয়ে আমার মাথা ব্যথা থাকে না। আমার রোগীর মধ্যে সিপিআর কোন লক্ষণ আছে কিনা শুধু সেটুকু খুঁজুন। সিপিআর লক্ষণ আছে কিনা, যদি দেখেন তার গর্ভস্রাব হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, কেন হয়? অতীতেও হয়েছিল, রাইট নাও হয়। আমরা দেখেছি ইউট্রাস পেশির দুর্বলতা জনিত কারণে জরায়ুটা নিম্নমুখী বা জরায়ু বের হয়ে আসছে বা প্রলাপস দেখা দিচ্ছে। আমরা দেখেছি নেট্রামের কাছাকাছি সিমটম, তারও দেখেছি রক্তশূন্যতা। নেট্রামের কাছাকাছি সিমটম, তাকেও দেখেছি রিজার্ভ মাইন্ডের। নেট্রামের কাছাকাছি সিমটম, তাকেও দেখেছি একা থাকতে, তাকেও দেখেছি চুপ থাকতে, তবে কাজ করতে। চুপ থাকতে বলতে মুখটা চুপ থাকে, কিন্তু সে সঞ্চালিত থাকে। আমরা তাকে দেখেছি যে যৌনি সংক্রান্ত রোগ লক্ষণ হিসেবে ভুগতে, মাসিক স্রাবের দুর্বলতা, ইউট্রাস ভারবোধ, আমরা তার মধ্যে দেখেছি। স্পেশালি যদি দেখি তার গর্ভস্রাব বা গর্ভপাত, চাবি নিয়ে যাও একবার, গর্ভপাত প্রবণতা যদি আমরা দেখি, 10 সেকেন্ড, হ্যাঁ লক করে যাও। আচ্ছা, তাহলে আমরা কি চিন্তা করতে পারি সেখানে? সেখানে আমরা চিন্তা করতে পারি সিপিআ কে। তাহলে সিপিআ আমরা দেখুন একটা এই জায়গাটাতে আমাদের কম্পেয়ার করতে হবে, কোথায় সিপিআ। তারও আমরা রক্তশূন্যতা দেখছি, তারও মাসিক স্রাবের স্বল্পতা দেখছি, তারও মাসিক স্রাব ক্লিয়ার হচ্ছে না দেখছি, তারও ইউট্রাস প্রলাপস আছে দেখছি, তারও দেখা যাচ্ছে যে গর্ভপাতের প্রবণতা দেখছি। তাহলে আমি কোথায় দিব, কখন কাকে দিব? প্রশ্ন হলো কাকে দিব, কোন জায়গাটাতে? আমরা যদি নেট্রামের কাছাকাছি সিমটমে যাই, আমরা রোগ জরাজীর্ণ দেহ দেখেছি নেট্রামে, সিপিআ তো জরাজীর্ণ দেহ আছে। তাহলে কথা হলো যে আমি কোথায় নেট্রাম দিব, কোথায় সিপিআ দিব? আমরা নেট্রামকে দেখেছি গরম কাতর, সিপিআকে দেখেছি শীত কাতর। নেট্রামকে দেখেছি শীত কাতর, সিপিআকেও দেখেছি শীত কাতর। নেট্রাম কি একসময় গরম কাতর ছিল না? আপনি যদি টোটালিটি অফ সিমটম নিতে চান, আপনি যদি কনস্টিটিউশনাল রোগীলিপি করতে চান, তাহলে পাস হিস্ট্রিটা যদি আপনি না ঘাটেন, তাহলে তো আপনার ওই গরম কাতর আর শীত কাতর নিয়ে পড়ে থাকবেন। আপনি কি নেট্রামকে জিজ্ঞেস করলেন আপনার শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে? বললো আমার শীতকাল ভালো লাগে না। অতীত ইতিহাস আপনি নেননি। তাহলে নেট্রামের এবং সিপিআর সাথে যদি কম্পেয়ার করতে চান, অতীত ইতিহাসে সে যদি গরম কাতর হয়ে থাকে, রাইট নাও যদি শীত কাতর হয়ে থাকে, তারপরে একটা জায়গায় কম্পেয়ার করুন সে গরম বা রোদ সহ্য করতে পারে কিনা। যদি রোদ সহ্য করতে না পারে, শীত কাতর হওয়া সত্ত্বেও সে নেট্রামের পেশেন্ট। যাই হোক, আরেকটু আমরা পিছিয়ে আসি, সেদিকে সিপিআ। সিপিআকে দেখেছি সে শীত কাতর, সিপিআকে দেখেছি সে রিজার্ভ মাইন্ডের, ইন্ট্রোভার্টেড মাইন্ডের। আমরা সিপিআকে দেখেছি সে কারোর সাথে কথা বলতে চায় না, সিপিআকে দেখেছি চুপচাপ থাকতে, সিপিআকে দেখেছি তার সবার প্রতি বিতৃষ্ণা। নেট্রামেরও দেখেছি। নেট্রামের বিতৃষ্ণা কোথায় আর সিপিআর বিতৃষ্ণা কোথায়? নেট্রাম কাকে সহ্য করতে পারে না, কোন জায়গাতে? নেট্রামকে দেখেছি সে আপনার সাথে যখন কথা বলবে, আপনাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পক্ষ ভাববে, অর্থাৎ শত্রুপক্ষ ভাববে। শত্রুপক্ষকে কেউ দেখতে পারে না। আর আপনার সিপিআকে যদি দেখেন, তাদেরকে সে দেখতে পারে না যাদেরকে সে অতীতে ভালোবাসতো। স্বামী হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, বাবা মা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। আমরা সিপিআর সাথে এবং নেট্রামে মিওরের সাথে আরেকটা সংযুক্ত লক্ষণ পেয়েছি, অ্যাভারশন টু সেক্স। দুটাতে একই জায়গায়, ভ্যাজাইনা ড্রাই থাকে।
পেইনফুল সেক্স, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সিপিয়া, ন্যাট্রামিওর, প্লাটিনাম, অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু কাকে আমরা কখন কোথায় ব্যবহার করছি? দেখুন, সিবার সাথে আমি ন্যাট্রামিওরকে আমি বলেছিলাম যদি কম্পেয়ার করি তাহলে হয়তো সম্পূর্ণ আলোচনা করতে পারবো না, যতগুলো মেডিসিন আমি প্র্যাকটিক্যালি খুব বেশি ইউজ করি। তাহলে আমি যদি সিপিয়াকে দেখি, তাহলে আমরা দেখেছিলাম সে শীতকাত জরাজীর্ণ চেহারা, ন্যাট্রামিও আছে। সিপিয়াকে দেখুন, হিপ, মানে বাংলায় বলি পাছার মাংস নাই, কিছু মনে করেন না, ব্রেস্টে মাংস নাই, মুখটা জরাজীর্ণ, অবাঞ্ছিত দাগ, অবাঞ্ছিত দাগ, ওই যে বইতে আছে মানে নাকের কোড়ায় ঘোড়ার জিনের মতো। আসলে এই কথাগুলো আপনার মাথায় নেওয়ার দরকার নেই। মুখে অবাঞ্ছিত বা দাগ, মেস্তা প্রকৃতির দাগ সিপিআর। আল্লাহ আমাকে, সৃষ্টিকর্তা আমাকে, মানে যে যাই আছে, যদি অভিশাপ দিয়ে না তৈরি করতো, তাহলে আজকে আমার প্লাটিনামের মতো ব্রেস্ট থাকতো, আজকে আমার হিপে মাংস থাকতো, দেখতে আমি মেয়ের মতো হতাম, দেখতে আমি পুরুষের মতো হতাম না। ওই যে সম্ভবত অনেক আগে 2001 সালে, 2001 সালে, সরি ইয়ে হয়ে গেল, মিস্টেক হয়ে গেল, 2021 সালে, 2001 সালে না, 2005 সালে আমার হোমিওপ্যাথিতে ঢোকা, 2021 সালে অথবা 22 সালে শ্রদ্ধেয় আশরাফুল স্যারের একটা ক্লাস করছিলাম। তখন আমি অনলাইনে এতটা ওতপ্রোত ভাবে জড়িত না। স্যার একটা কথা বলেছিল, সিপিআর বলেছিল, কিরে ভাই কি বিয়ে করলি, বইয়ের তো কিছুই নেই, বাচ্চাকে কি খাওয়াবে? ঠিক এমন একটা ক্লাস করেছিলাম কোন এক শীতকালে, ব্যাডমিন্টন খেলতে খেলতে আমি ক্লাসটা শুনছিলাম। তো যাই হোক, যদি কারোর কাছে মনে হয় যে এই মেয়েটা মা হলে বাচ্চাকে কি খাওয়াবে, ব্রেস্ট নাই, সমান জিরো, তাহলে সেখানে আপনি সিপিআকে চিন্তা করতে পারেন। যদি আপনার চেম্বারে এসে পায়ের উপর পা দিয়ে বসে থাকে, যদি আপনার চেম্বারে এক কোনায় বসে থাকে ন্যাট্রামিওর, চুপ করে বসে থাকে ন্যাট্রামিওর, কোনায় বসে থাকে, কারোর দিকে তাকায় না, কারোর দিকে ভ্রুক্ষেপ করে না, কারোর কথায় মনোযোগী হয় না, নিজের মধ্যে নিজেই ডুবে থাকে, ন্যাট্রামিওর, সিপিআর কম্পেয়ার করছি দুটা নিয়ে, তাহলে কথা বলার সময় যদি আপনি দেখেন যে আপনাকে কোনো তথ্যই দিতে চাইছে না, হ্যাঁ বা নাতে উত্তর দিচ্ছে, দেখুন হ্যাঁ বা নাতে উত্তর কিন্তু থুজাও দেয়, থুজার কিউরিসিটি মাইন্ড থাকে, থুজা আপনাকে শুরুতে বিশ্বাস করে না, ন্যাট্রামো আপনাকে শুরুতে বিশ্বাস করে না, আর সিপি আপনার সাথে কথা বলতে চায় না, বিতৃষ্ণা। কথা হলো আমি কাকে কখন দিচ্ছি, কোন মেডিসিনটা দিচ্ছি। তাহলে আমরা যেটা বললাম যে সিপিআর ক্ষেত্রে যদি দেখেন মাসিক স্রাবের স্বল্পতা, সিপিআর ক্ষেত্রে দেখেন জরায়ুর স্থান যদি, সিভিআর ক্ষেত্রে যদি দেখেন একা বসে আছে, চুপ করে বসে আছে, পায়ের উপর পা দিয়ে বসে আছে, কেন? তার জরায়ুতে সবকিছু বের হয়ে আসছে, ক্রস করে বসে আছে, চাপ প্রয়োগ করে বসে আছে যেন সে ভালো থাকে। তার গর্ভপাতের প্রবণতা জনিত কারণে বন্ধাত্ব। আমি কিন্তু আবারও বলছি, আমি মাস এখানে কাউন্ট করি না, পঞ্চম বা সপ্তম যে রাইটার গুলো লিখে থাকে আমি এগুলো সাধারণত কাউন্ট করি না। যদি আমার টোটালিটি অফ সিমটম যদি আমি পেয়ে যাই, তাহলে সেখানে আমি সিপিয়া প্রয়োগ করে থাকি। কথা হলো এর ভিতরে আরো ঢুকুন, তাদের প্রতি বিতৃষ্ণা, যাদেরকে সে ভালোবাসতো, একটা সময় তার সেক্সুয়াল বিষয়টা এত অনীহা ছিল না, এখন যতটা আছে, জন্মগতভাবে হতে পারে সিপিয়া, লক্ষণ নিতে হবে, ধাতুগত যে বৈশিষ্ট্যের লক্ষণ আছে জন্মগতভাবে হতে পারে, রাইট নাও সে এখন হয়তো আছে, অতীতে সে ছিল না। তাহলে অতীতে যখন ছিল না এখন কি করে হলো? আসলে বাংলায় যদি বলি, প্রতিদিন যদি আপনাকে একটা চড় মারি, একটা সময় সেই চড় আপনার কিছু মনে হবে না। ইন্ডিয়া মেটালিকামের মতো, এসিড ফ্লোরিকামের মতো, লিউপুলিনের মতো, হ্যাঁ, সেলিনিয়ামের মতো, অ্যাসিড ফসের মতো রুগীরা এসে যদি হাজবেন্ড যদি হয়, হ্যাঁ, তাহলে সিপিআকে ফোর্স করলো, ওই যে এদের সেক্সুয়াল ডিমান্ড বেশি, সিপিআকে ফোর্স করলো এভরিডে, তার সারাদিনকে পরিশ্রমকে সে কখনো কাউন্ট করিনি, দুর্বল শরীর নিয়ে ধূপানের মেডিসিন বলা হয়, দুর্বল শরীর নিয়ে সারাটা দিন প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু এত পরিশ্রম করা সত্ত্বেও সে রাত্রিকালীন একটু রেস্ট নিতে চাইছে, রেস্ট নিতে গেলে কি বলছে যে আমার বায়োলজিক্যাল ডিমান্ডটা তোমাকে পূর্ণ করতে হবে। ওই যে ইন্ডিয়া মেটালিকাম ছিল, এক রাত্রে 3 বা 4 বার স্ত্রী সহবাস করতে চাই, পারুক আর না পারুক। তাহলে কি দাঁড়ালো, রোগীর মধ্যে ওই যে প্রতিদিন এক চর, একসময় এসে ওই চরটা আর কিছু মনে হয় না, তাহলে রোগীর মধ্যে চলে আসলো বিতৃষ্ণা। আরো একটা দিক ছিল,
যে তার ড্রাই ভ্যাজাইনা সে সহবাসে কষ্ট পেত, পেইন অনুভূত হতো, তাহলে সে তো এখন করতেই চাইবে না, সেক্স করতেই চাইবে না, অর্থাৎ তার বায়োলজিক্যাল ডিমান্ডটা পূর্ণ করতে চাইবে না, অ্যাভারশন টু সেক্স। দেখা গেল স্ত্রী স্বামীর প্রতি বিতৃষ্ণা এসে গেল, কেন? ওই স্বামী তাকে কখনোই কাউন্ট করেনি, পরিশ্রমকেও সে কাউন্ট করেনি, ভালোবাসতো তাকে, কিন্তু এখন সে কাউন্ট করেনি। আমরা কেউ একজন আনমিউট আছি। আমরা মিউট আনমিউটের দিকে একটু খেয়াল রাখি, কেউ একজন আনমিউট আছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, তবে আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো সক্ষমতা আমার নাই। আমি শুধু আলোচনাই করতে পারবো। দেওয়ান স্যার, আপনি মিউট করে দেন যে আনমিউট আছেন। হ্যালো, তামিম নামের একজন আমাদের স্যার বা ম্যাম স্যার আমি বল না কেন এটা স্যার আমি দেখতেছি স্যার কে আনমিউট আছে, আমি মিউট করে দিচ্ছি স্যার। শামিম আইডিতে, শামিম আইডিতে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার আলোচনা যদি বাজে লাগে অবশ্যই জানাবেন, হয়তো তখন আলোচনা সংক্ষিপ্ত করে দেব। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে সেখানে তার অ্যাবর্শন আসতে পারে, এই লক্ষণগুলো যদি আপনি ন্যাট্রাম থেকে আলাদা করতে পারেন, তাহলে সেখানে আপনি সিপিয়া দিলে রুগীটা আরোগ্য লাভ করবে। সেখানে সিপিয়া তাকে আজকের একটা সন্তান দিতে পারবে যার অ্যাবর্শন প্রবণতা ছিল। সিপিয়ার একটা পিকুলিয়ার সিমটম আছে। সিপিয়ার যে পিকুলিয়ার সিমটমটা আছে, এটা আমার ব্যক্তিগত অর্জন। সেটা কি ছিল? প্রত্যেক মাসিক স্রাবের আগেই তার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এটা আমার একান্ত ব্যক্তিগত অর্জন। আমি আমার একটা পেশেন্টকে, অনেক আগের গল্প, সম্ভবত 22 অথবা 21 অথবা 22-এর গল্প সম্ভবত, এসে বলতো, প্রত্যেকবারই এসে বলতো, ভাই আমি বুঝতে পারছি এই মাসেও আমার বাচ্চা কনসেপ্ট হবে না। কেন হবে না? বলছে আমার না মাসিক স্রাবের আগেই আমার বাথরুম ক্লিয়ার হয় না, আমার বাথরুম ক্লিয়ার হয় না। সে প্রতিবার বলতো। তখন এতটা ভালো বুঝতাম না সত্যিকার অর্থে। আমি এখনো বুঝি না, একেবারেই বুঝি না, হোমিওপ্যাথির হও জানি না, তখন আরো জানতাম না। আমি রুগীর মধ্যে আরো ঘাটাঘাটি করে সিপিয়া পেয়েছিলাম এবং সিপিয়া দিয়েছিলাম, নেক্সট মান্থ কনসেপ্ট করেছিলাম। সে আমার প্রতিবার এসে বলতো যে ভাই আমার এই মাসেও বাচ্চা কনসেপ্ট করবে না। কিভাবে বুঝলেন? তা আমার কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে, আমার বাথরুম ক্লিয়ার হচ্ছে না। যেটা আমি বুঝতে পারছি, এটা একটা ফিকুলিয়ার সিমটম বলতে পারেন, যেটা আমি পেয়েছি অনলি একটা রুগীর মধ্যে, অনেক রুগীর মধ্যে না। তাহলে সেখানে যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে অবশ্যই সেখানে আপনি সিপিয়াকে দিতে পারেন। এবার আসুন আমরা পালসিটিলা। আমরা যদি পালসিটিলাকে দেখি, তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে জরায়ু সংক্রান্ত যে ডিজিজ গুলার মধ্যে আছে বা মাসিক স্রাব সংক্রান্ত যে ডিজিজ গুলা লক্ষণগুলো আছে, সেখানে যদি আপনি পালসকে চিন্তা করেন, তাহলে দেখুন, তাহলে পালসেরও মাসিক স্রাবের স্বল্পতা আছে। ন্যাট্রামের সাথে আমরা কথা বলেছিলাম এই জায়গাটাতে, মাসিক স্রাবের স্বল্পতা আছে। তাহলে আপনি গরম কাতর পালসিটিলা, ন্যাট্রাম গরম কাতর আমরা আলাদা করব। ন্যাট্রাম রিজার্ভ মাইন্ডের, পালসিটিলা তো রিজার্ভ মাইন্ডের না। যদি কোনো রোগীর মধ্যে দেখেন প্রথম মাসিক স্রাবটা ভালো ছিল, প্রথম মাসিক স্রাবটা যখন ভালো হলো, পরবর্তীতে যতবার মাসিক স্রাব হয়েছে ততবার অনিয়মিত হয়েছে। কেমন অনিয়মিত হয়? পরিমাণে কম হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, একেবারেই বন্ধ হয়ে যেতে পারে, সময় দেরি হতে পারে, সময়ের আগে হতে পারে। যদি কোনো রোগীর মধ্যে এই লক্ষণ খুঁজে পান, তাহলে সে পালসিটিলার পেশেন্ট। দেখুন, এখানে শুধু আমরা মাসিক স্রাব বন্ধ হয়ে গেল, পালসিটিলা দিলেন, মাসিক স্রাবের স্বল্পতা হয়ে গেল, পালসিটিলা দিলেন, দিলেই হয়ে গেল? খুঁজুন, উত্তেজক খুঁজুন, কারণ খুঁজুন, ধাতুগত রোগীলিপি করুন। দেখুন, প্রথম মাসিক স্রাবটা ভালো ছিল, দ্বিতীয়টা তারপরে খারাপ হলো, তৃতীয়টা খারাপ হলো, চতুর্থটা খারাপ হলো, দেন খারাপ হলো, বিয়ের পর আরো খারাপ হলো, স্বাস্থ্য ভাঙতে শুরু করলো। বিয়ের পর
স্বাস্থ্য ভাঙতে শুরু করলো, এত বেশি স্বাস্থ্য ভাঙা শুরু করলো যে এখন তার মাসিক স্রাবটা একেবারেই বন্ধ হয়ে গেছে। যদি আরো দেখেন যে ঠান্ডা ঠান্ডা কোনো কিছু সংস্পর্শে থাকার পর থেকেই যদি তার মাসিক স্রাবটা একেবারে বন্ধ হয়ে যায়, মাসিক স্রাব বন্ধ হওয়া এবং পরবর্তীতে তার মধ্যে যদি দুর্বলতা, তার দেহ, আমরা জানি পালসিটিলা মোটাসোটা, এমন কার্ড মোটাসোটা, ক্যালকারিয়া কার্ড মোটাসোটা, গ্রাফাইটিস মোটাসোটা, এপিসমেল মোটাসোটা, আর কে যেন মোটাসোটা আছে, যাই হোক মনে নেই, ভুলে গেছি এই মুহূর্তে। সেই ব্যক্তিটা হঠাৎ করে কেন কাবু হয়ে যাচ্ছে, কখন থেকে কাবু হচ্ছে? বা রাইট নাও সে সিপিয়া বা ন্যাট্রামের মতো ভগ্ন স্বাস্থ্য, তাহলে আপনি ধাতুগত বৈশিষ্ট্য নিচ্ছেন না, অতীত থেকে রোগ লক্ষণ নিচ্ছেন না, অতীতে তার দেহ খুব মানে সুঠাম দেহের অধিকারী ছিল, আপনি সেটা নিলেন না। আপনি ভগ্ন স্বাস্থ্য দেখে আপনি কি চিন্তা করলেন? হতে পারে সিপিয়া। দেখলেন না তার মাইন্ড, সে হাসি খুশি প্রিয় কিনা, সে সবার সাহায্য করে কিনা, সবার কথাতে সে কান্না করে কিনা, সব বিষয়ে সে কান্নার অনুভূতি প্রকাশ করে কিনা, ইচ্ছার বাহিরে সে কান্না করে কিনা, ইচ্ছার বাহিরে সে হাসে কিনা। যদি আপনি দেখেন যে এগুলো সে করে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি পালসকে চিন্তা করতে পারেন। প্রশ্ন হলো, আমরা বলেছিলাম মাসিক স্রাব অনিয়মিত, মাসিক স্রাবের স্বল্পতা, আমরা বলেছিলাম ভগ্ন স্বাস্থ্য, আমরা বলেছিলাম যে একেবারে মাসিক স্রাবটা বন্ধ হয়ে গেছে, এমন কোন রোগী কিনা? গরম কাতর, ক্রন্দন প্রিয়, প্রশ্ন হলো। সে কেন কান্না করে? প্রশ্ন হলো। কেন সে বাজারের ব্যাগটা আগে নেয় বাবার কাছ থেকে? প্রশ্ন হলো। কেন সে দরজার সামনে দাঁড়িয়ে থাকে? স্বামীর জন্য। প্রশ্ন হলো। মা শাশুড়ির জন্য কেন সে দরজার পাশে দাঁড়িয়ে থাকে? মায়ের কাছে দাঁড়িয়ে থাকে। প্রশ্ন হলো। কেন সে সবার আগে এগিয়ে যায় সাহায্য করার জন্য? সে তো কষ্টিকাম না, সে তো ফসফরাস না, বন্ধুত্বপূর্ণ তৈরি করতে হবে, কিছুটা কষ্টিকাম। প্রশ্ন হলো কষ্টিকাম কোথায়? কষ্টিকাম আপনাকে সাহায্য করে, পেছনে একটা স্বার্থ থাকে যে আপনি তার অধীনস্থ থাকুন, আপনাকে সে নেতৃত্ব দিতে চায়, কষ্টিকাম তাই আপনাকে সাহায্য করে। পালসিটিলা কেন সাহায্য করে? পালসিটিলা কেন আগাতে চায়? কারণ পালসিটিলা নিজেকে আপনার কাছে অযোগ্য মনে করে। সবার কাছে আমি অযোগ্য, স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে স্বামীর কাছে আমি অযোগ্য, আমি বোন হিসাবে বোনের কাছে অযোগ্য, ভাইয়ের কাছে অযোগ্য, তাই আমার যোগ্যতা অর্জন করতে হলে আমাকে কান্না করতে হবে, দৃষ্টি আকর্ষণ করতে হলে আমাকে কান্না করতে হবে, তাদের সহানুভূতি পেতে হলে আমাকে কান্না করতে হবে। যেখানে পালসিটিলা সহানুভূতি চায়, যেখানে ন্যাট্রাম সহানুভূতি চায় না। তাহলে আমি আরেকটু সংক্ষিপ্ত করে আলোচনা করে ফেলছি, যেহেতু 1 ঘন্টা অলরেডি 3টা মেডিসিন 1 ঘন্টা হয়ে গেল। তাহলে সেখানে আপনি কি চিন্তা করছেন? সেখানে আপনি পালসিটিলাকে চিন্তা করছেন। তাহলে রোগীর মধ্যে কান্না করা দেখলেই আপনি যদি চিন্তা করেন যে আমি দিব না, আপনি খুঁজুন কেন কান্না করে, তার মনের মধ্যে এই ফিলটা কাজ করে কিনা যে আমি অযোগ্য। কার কাছে? স্বামীর কাছে আমি অযোগ্য, মায়ের কাছে অযোগ্য, বাবার কাছে অযোগ্য, শাশুড়ির কাছে অযোগ্য, পুরো পৃথিবীর মানুষের কাছে, ধরুন যারা তার পরিচিত। তাহলে আমি তাদেরকে কি করব? তাদের সহানুভূতি পাওয়ার জন্য, তাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অপ্রয়োজনে হাসবো, অপ্রয়োজনে কান্না করব, অপ্রয়োজনে পাশে দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করব, দরজার পাশে দাঁড়িয়ে থাকবো, অপ্রয়োজনে আমি সব কাজগুলো করব। যদি আপনি এই লক্ষণটা তাদের মধ্যে খুঁজে পান, মাসিক স্রাবের যদি স্বল্পতা খুঁজে পান, মাসিক স্রাবের যদি এলোমেলো রূপ খুঁজে পান, মাসিক স্রাব যদি অনিয়মিত খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অবশ্যই পালসিটিলাকে চিন্তা করতে পারেন। দেওয়ান স্যার, যদি যেহেতু 1 ঘন্টার আলোচনা বা 1 ঘন্টা 10 মিনিট করা যায়, যদি এটা আর একটা পর্ব করতে চান তাহলে আর একটা পর্ব করবো, কারণ ভেঙে আলোচনা করতে গেলে সময় লাগবে। দেওয়ান স্যারকে বলবো আমি। জি স্যার, আমরা আরেকটা পর্ব করব স্যার। আচ্ছা, তাহলে আরেকটা পর্ব যদি করেন তাহলে আমি আরেকটা মেডিসিন দিয়ে শেষ করব, ঠিক আছে? যদি আপনি আরেকটা পর্ব করতে চান। আচ্ছা জি স্যার, আমরা আরেকটা পর্ব করব স্যার ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা যদি আরেকটা মেডিসিনের দিকে তাকাই, আমরা কিন্তু এপিসমেলকে অনেক সময় কিন্তু এড়িয়ে রাখি, অনেকে ব্যবহার করে না, আমি কিন্তু ব্যবহার করি। ওই প্রশ্ন করা যাবে না, আমি বলেছি না প্রশ্নের উত্তর দেওয়ার মতো সক্ষমতা আমার নেই, তবে আমি যতটুকু জানি ততটুকু বলার সক্ষমতা আছে। এপিসমেলকে আপনি বন্ধাত্ম ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, মেবি রেপার্টরিতে আছে কিনা আমি জানি না,
কিন্তু আমি ব্যবহার করে সুফল পেয়েছি। কোথায়? ওই যে মাসিক স্রাবের যে গোলযোগ আছে, মাসিক স্রাবের যে সমস্যাগুলো আছে, যদি কোনো রোগীর মাসিক স্রাব বন্ধ হয়ে যায়, একেবারেই যদি বন্ধ হয়ে যায়, যদি কোনো রোগীর ডিম্বাশয় প্রদাহ হয়, যদি কোনো রোগীর স্পেশালি উভয় নয় ডান পাশের ডিম্বকাশ যদি প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়, আমরা সেখানে দেখেছি গরম কাতর, এপিসমেল, মাসিক স্রাব বন্ধ হয়ে গেছে, অভারি প্রদাহ তৈরি হচ্ছে, পিন সেন্সেশন অনুভূত হচ্ছে, যদি মাসিক স্রাব হয়ও খুব দেরিতে প্রকাশিত হচ্ছে, একেবারে দেরিতে প্রকাশিত হচ্ছে, প্রচুর পেইন হচ্ছে, মেনস্ট্রাল কলিক আছে, পিন সেন্সেশন আছে। কিন্তু এই রোগীরও কিন্তু প্লাটিনামের মতো, এই রোগীরও কিন্তু মিউরেক্স এর মতো সেক্সুয়াল ডিমান্ড আছে এপিসমেলের। আমরা এই রোগীরও সাদা স্রাব দেখেছি, পরিমাণে প্রচুর অ্যালুমিনা, বোরাক্স, সিবলিনাম, গ্রাফাইটিস, এদের মতো প্রচুর মাসিক সাদা স্রাব দেখেছি। যদি কোনো রোগীর মধ্যে মাসিক স্রাব বন্ধ হয়ে যায়, পালসিটিলা, যদি গরম কাতর, ন্যাট্রামিও গরম কাতর, এপিসমেল গরম কাতর, যদি কোনো রোগীর ডান পাশের ওভারি আক্রান্ত হয়, বা যদি কোনো রোগীর ইউট্রাস প্রদাহ হয়, ওভারি প্রদাহ হয়, যদি কোনো রোগীর প্রচুর পরিমাণে লিউকোরিয়া হয়, আমরা বোরাক্সের ক্ষেত্রে দেখেছি, আমি এই জায়গাটা একটু সংযুক্ত করছি, বোরাক্সের ক্ষেত্রে আমরা দেখেছি, বোরাক্স কি বলে, যদিও কোনো একজন আলোচক হয়তো স্লিপ করে বলে ফেলেছিল যে বন্ধাত্বের কারণে উগ্র লিউকোরিয়া, আসলে উগ্র লিউকোরিয়া জনিত কারণে বন্ধাত্ব বোরাক্সের আলোচনায় বইতে লেখা আছে। যদি দেখেন প্রচুর পরিমাণে সাদা স্রাব হচ্ছে, প্রচুর পরিমাণে, লক্ষণ যদি থেকে থাকে তার মাসিক স্রাব বন্ধ হয়ে আছে, লক্ষণ যদি থেকে থাকে গরম কাতর, লক্ষণ যদি থেকে থাকে অবারিতে ব্যথা, প্রদাহ, সুই ফুটানোর মতো ব্যথা, যদি লক্ষণ থেকে থাকে তার গর্ভপাত হওয়ার প্রবণতা, কখন? ওই যে আমরা বলে থাকি অমুক মাসে, তমুক মাসে, পঞ্চম সপ্তম মাসে সিপিয়া, আর ষষ্ঠ মাসে এপিসমেল। জায়গাটা এইভাবে আমি ভাবি না, আমি ভাবি টোটালিটি অফ সিমটম। যদি সর্বলক্ষণ মিলে যায়, ষষ্ঠ মাসে কেন, সপ্তম মাসে হলো, চতুর্থ মাসে হলো আমি এপিসমেল দিতে বাধ্য আছি। যদি আপনি তার মধ্যে এপিসমেলের সব লক্ষণ পান, গরম কাতর, গরম ঘর, গরম কাপড়, চুলার পাড়, হ্যাঁ, গরম পরিবেশ, রোদ, হ্যাঁ, যদি সে সহ্য করতে না পারে, যদি খুব অ্যাক্টিভ মাইন্ডের হয়, হারি মাইন্ড হয়ে থাকে, যদি প্রচুর স্বার্থপর হয়, পালসিটিলার মতো, অনেক কথা স্কিপ হয়ে গেছে, কিছু মনে করবে না, অনেক মেডিসিনে অনেক কথা স্কিপ হয়ে যাচ্ছে, এই কারণে যে সব আলোচনা এতটুকু সময়ের মধ্যে করা যায় না। পালসিটিলার মতো যদি প্রচন্ড স্বার্থপর হয়, ল্যাকেসিসের মতো যদি হিংসাত্মক মনোভাব হয়, এবং নাইট্রিক অ্যাসিডের মতো যার পিছনে লাগলে তাকে শেষ না করে ছাড়তে না চায়, তাহলে সেখানে সমস্ত লক্ষণ যদি মেলে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি এপিসমেলকে চিন্তা করতে পারেন। এপিসমেলের একটা পিকুলিয়ার সিমটম আছে, সেটা হলো অ্যালোসক্রিটিনাল সিমটমের। আমি সম্ভবত গতকালকের ক্লাসে আমি বলেছিলাম যে অ্যালোসক্রিটিনার মলটা আসে, পড়ে যায়, আর এপিসমেলের পিকুলিয়ার সিমটম হলো ওই মার্ক করে, আমি যদি একটু বুঝাই, বা কেলিবাইক্রোমের যদি আমরা বুঝাই, কেলিবাইক্রোমের শ্লেষাটা কি দড়ির মতো লম্বা হয়ে আসে, হ্যাঁ, আর মাক্করের ডিসেন্ট্রিতে যদি ব্লাড আসে, তাহলে মলের সাথে আসতো, মলের সাথে লাল রক্ত লম্বা হয়ে থাকে। যদি আপনি দেখেন কোন রোগীর ক্ষেত্রে ঠিক এইভাবে মলটা মলদার থেকে চুইয়ে আসছে, কন্টিনিউ, তাহলে সেখানে আপনি এপিসমেলকে চিন্তা করতে পারেন। এটা পিকুলিয়ার সিমটম এপিসমেলের। এবং সে যদি গরম কাতর হয়, সে যদি অ্যাক্টিভ মাইন্ডের হয়, হারি মাইন্ডের হয়, এবং যদি তার কোনো স্কিন ডিজিজ হয়, ইরাপশন হয়, সেখানে যদি লাল বর্ণ ধারণ করে, মৌমাছি কামড় দিলে যেমন হয় এমন যদি মানে রূপ লাভ করে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? মাসিক স্রাব যদি বন্ধ হয়ে যায়, মাসিক স্রাব যদি একেবারেই বন্ধ হয়ে যায়, মাসিক স্রাব যদি বন্ধজনিত উগ্র লিউকোরিয়া দেখেন যে তার লিউকোরিয়া হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু মাসিক স্রাবটা বন্ধ আছে, তাহলে সেখানে আমরা এপিসমেলকে চিন্তা করতে পারি।
আমার মনে হয় আজকে 4টে মেডিসিন আরেকটা পর্ব করে যদি আর কয়টা আলোচনা করি তাহলে হয়তো ভালো হবে। এখন যদিও উপস্থিতি এখনো 100 জনই আছেন, আপনারা যদি চান তাহলে আমরা সেকেন্ড পর্ব করব। হ্যাঁ দেওয়ান স্যার, আপনি বিষয়টা একটু প্রশ্ন উপস্থাপন করে নিয়ে নিতে পারেন। হ্যাঁ জি স্যার। দেওয়ান স্যার, জি স্যার। স্যার আপনার ক্লাস শেষে আমি বলে দিব ইনশাল্লাহ। আপনারা চাইলে আমি ক্লাসটা এখানে শেষ করব। হ্যাঁ দ্বিতীয় পর্ব করব, সেটা আমি উপস্থাপন করতে দিলাম। হ্যাঁ আমাদের এস এম জাহাঙ্গীর স্যার আছে, স্যারকে অবশ্যই সুযোগ দিবেন। হ্যাঁ যে স্যার একজন জ্ঞানী মানুষ এবং হোমিওপ্যাথিতে তার অসাধারণ দক্ষতা আছে, যতটা মন দারুণ। হ্যাঁ স্যার যদি বলে আরেকটা পর্ব করতে চাই, যদি শুনতে, তাহলে আমরা অবশ্যই আরেকটা পর্ব করবো। হ্যাঁ স্যার জি জি, যারা আরেকটা পর্ব আছেন করেন। তারা একটু ভোট দেন। যদি আপনারা হ্যান্ড রেজ করেন তাহলে আমরা বুঝবো যে আপনারা দ্বিতীয় পর্ব ক্লাস করতে চাচ্ছেন। সেই হিসেবে আমরা স্যারদের সাথে পরামর্শ করে দ্বিতীয় ক্লাসের ব্যবস্থা করব। স্যার জাহাঙ্গীর স্যার বলুন স্যার। সরি স্যার আপনাকে হ্যাঁ ইন্টারাপ্ট না, করার সমস্যা জন্য। নেই, আপনারা দ্বিতীয় পর্ব করেন, কারণ একটা আলোচনা খুব বেশিক্ষণ টানার দরকার নেই, 1 ঘন্টা হয়ে গেছে। সেকেন্ড যে কোনো আর একটা দিন নাজমুল স্যার সময় দিলে আমার মনে হয় ভালো হয়। স্যার হ্যান্ড রেজ করেন যারা দ্বিতীয় পর্ব চান। আমি উম, দ্বিতীয় পর্বের জন্য স্যারকে রিকোয়েস্ট করব। আর স্যার এস এম জাহাঙ্গীর স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দেওয়ান স্যার, আপনার ইনবক্স চেক করেন। স্যার আমি দেখছি স্যার মেজরিটি পার্সেন্ট ভোট দিয়েছে স্যার সেকেন্ড পর্বের জন্য স্যার। জি স্যার আমরা সেকেন্ড পর্ব করব ইনশাল্লাহ স্যার। আমরা ওকে, সেকেন্ড পর্বের ডেট আপনাদেরকে গ্রুপে জানিয়ে দিব। জি স্যার আপনি অসংখ্য ইয়ে করতে ধন্যবাদ পারেন, সেকেন্ড স্যার। পর্বটা এখনই বলে দিতে পারেন। যদি আমার ব্যস্ততা আছে, শুক্রবারে ফ্রি থাকি, নেক্সট উইকে শুক্রবারে আপনি সেকেন্ড পর্বটা রাখতে পারেন। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, আপনি যদি ফ্রি থাকেন তাহলে স্যার আমরা নেক্সট উইকে শুক্রবারে সেকেন্ড পর্ব করবো ইনশাল্লাহ স্যার। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ইনশাল্লাহ এই স্যারের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা মনোযোগ সহকারে বারবার শুনবেন। আশা করি আপনাদের ব্যক্তিগত প্র্যাকটিস জীবনে এটা খুব কাজে লাগবে। জি স্যার আপনি স্যার আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। আগামী শুক্রবার পর্যন্ত স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। জি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার ওয়ালাইকুম নমস্কার, আসসালাম। আমার একটু জানার ছিল। নাজমুল ইসলাম স্যার। জি হ্যাঁ হ্যাঁ, জি বলুন স্যার। স্যার এখানে তো পটেন্সিটা বলছেন, কিন্তু ডোজটা যদি একটু বলতেন, কারণ আমরা তো একেবারে নবাগত, সেক্ষেত্রে একটু উপকার হতো। না দেখুন, এখানে ডোজটা হলো এই ডোজ অ্যান্ড পোটেন্সি। আপনি লেভেল অফ হেলথটা একটু দেখতে পারেন, অর্গানন কি বলছে দেখতে পারেন, আপনি রোগীর যে পর্যবেক্ষণ গুলো আছে সেটা দেখতে পারেন, জীবনী শক্তির উপরে গুরুত্ব দিয়ে দেখতে পারেন যে আপনি আসলে কয়টা ডোজ দিবেন বা কখন দিবেন বা কিভাবে দিবেন। এটা আসলে বিতর্কিত, এর জন্য একটা টোটাল আলোচনায় প্রয়োজন বা 1 ঘন্টা প্লাসের একটা আলোচনা প্রয়োজন। যদি সম্ভব হয় এর উপরে একটা আলোচনা আমি রাখবো ইনশাআল্লাহ। স্যার আমার কথা বুঝতে পেরেছেন কিনা জানি না। স্যার বুঝতে পারছি স্যার। স্যার একটা আলোচনা রাখলে ভালো হতো, কারণ আমার মতো যারা নবীন আছে তারা এগুলি একটু জানতে পারলে অনেকটাই সুবিধা হয়। আচ্ছা ইনশাআল্লাহ নিব, যদি সময় সুযোগ থাকে এবং যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই নিব। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাকে। স্যার আমার একটা বিষয় একটু কথা বলার ছিল, এই যে গ্রুপের ইনভাইটেশন যে লিঙ্কটা, এটা একটু যদি প্রোভাইড করা হতো তাহলে আমরা হয়তো গ্রুপে অ্যাড হয়ে যেতে পারতাম আর কি। দেওয়ান স্যার, এটা আসলে উল্লেখ করে দেন আপনি, হ্যাঁ, যে গ্রুপটা কেমন। হ্যাঁ
অথবা ইয়াসিন স্যার। আচ্ছা আমি বলে দিই, হয়তো স্যার নেই। আমাদের গ্রুপটা আসলে ওইভাবে কোনো গ্রুপ নাই যে যেখানে অ্যাড করব। হঠাৎ মনে হলো ফেসবুকে একটা পোস্ট দিলাম, সবাই আগ্রহ দেখালো, কথা দিয়েছিলাম, তার আলোকে এই আলোচনা। আর ওখানে একটা গ্রুপ অবশ্য ক্রিয়েট করে রেখেছে যে যারা যারা আগ্রহী, আপনি দেওয়ান স্যারের নাম্বারে অথবা আমি একটা নাম্বার দিচ্ছি, আমি ইনকল মেসেজ একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনারা একটু নক করবেন, করলে আমি গ্রুপে অ্যাড করে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দিয়ে। হ্যাঁ, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে একটু হাই দিবেন এবং আপনার পরিচয়টা দিবেন কাইন্ডলি। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। ধন্যবাদ, আমি একটা মনের আশা নাম্বার পূর্ণ দিচ্ছি। হয়েছে স্যার। জি জি, এরকম একটা ক্লাস চাইছিলাম যে ফেসবুকে সবসময় দেখি এরকম ছোট ছোট আপনার সফলতা গুলা অনেক বড় আকারে। এখন একটা ক্লাসের আশা করছিলাম, যাক আজকে একেবারে মনের আশা পূর্ণ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজের উদ্যোগে আমি ক্লাসটা নিয়েছি, একদম নিজের উদ্যোগে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আর অনেকে রিকোয়েস্ট ছিল। গতকালকেও চিন্তা করতেছি যে আমরা কি এরকম একটা ক্লাস স্যারের কাছ থেকে পাইতে পারি না। আমি মানে আজকে পোস্টটা দেখে আমি বাসের মধ্যে ছিলাম, আমি নোয়াখালী থেকে ঢাকা আসতেছি, আমি ওইটার মধ্যেই ক্লাসটা করলাম স্যার। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কষ্ট ধন্যবাদ। করে ক্লাসটা করেছেন। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহানা ম্যামকে তো অনেকদিন পরে গ্রুপে কথা শুনলাম। জি স্যার।